স্বাগত দীপ্ত সংবাদে, সাথে আছি আমি নুজহাত রাহনুমা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ। 11 ডিসেম্বর জাতির উদ্দেশ্যে ভাষণের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। 18 ডিসেম্বর তফসিল সংক্রান্ত সংশোধিত প্রজ্ঞাপন জারি করে ইসি। সংশোধিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ 4 জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের তারিখ 5 জানুয়ারি থেকে 9 জানুয়ারি। আপিল নিষ্পত্তি 10 জানুয়ারি থেকে 18 জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন 20 জানুয়ারি। প্রতীক বরাদ্দ 21 জানুয়ারি এবং 12 ফেব্রুয়ারি হবে ভোট গ্রহণ। দর্শক, রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেবেন ঢাকার প্রার্থীরা। এই বিষয়ে আপনাদেরকে বিস্তারিত জানাতে আমাদের সহকর্মী রয়েছেন, সেখানে কথা বলছি মাহিদুর রহমানের সাথে। মাহিদুর, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ, তো প্রার্থীদের উপস্থিতি কেমন দেখতে পাচ্ছেন, সার্বিক চিত্র আমাদের জানাবেন। অন্যান্য দিনের থেকে কিন্তু আজকের দিনটা খুব বেশি গুরুত্বপূর্ণ, যার কারণটা হচ্ছে যে আজকে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। আজকে কিন্তু ঢাকার যে মহানগরের 15টি আসন আছে, এই 15টি আসনের মধ্যে 13টি আসনের প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দিবেন। এবং আরেকটি তথ্য জানিয়ে রাখি যে আজকে ঢাকা মহানগরের যে হেভিওয়েট প্রার্থীরা, তার মধ্যে রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, খেলাফত মজলিসের মামুনুল হক এবং জামাতের আমির ডক্টর শফিকুর রহমান, তাদের সকলেরই আজকে মনোনয়নপত্র জমা দেওয়ার কথা রয়েছে। যেহেতু গতকালকে এনসিপির সাথে জামাতের একটা সমঝোতা হয়েছে, সে কারণে আজকেই কিন্তু অন্যান্য দিনের থেকে একটু বেশি আনাগোনা শুরু হয়েছে। আমরা সকাল থেকেই দেখতে পাচ্ছি যে নির্বাচন আজকের এই বিভাগীয় কমিশনারে রিটার্নিং কর্মকর্তাদের উপস্থিতি বেশ বাড়ছে। তবে আমরা এখনো পর্যন্ত কোনো প্রার্থীকে তাদের মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য এখনো পর্যন্ত কোনো প্রার্থীকে এখানে উপস্থিত হতে দেখি নাই। আপনি জানেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হচ্ছে আগামী 12 ফেব্রুয়ারি। এই নির্বাচন ঘিরেই মনোনয়ন ফরম দাখিলের শেষ দিন আজ। বিকেল 5টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে। জাতীয় সংসদ নির্বাচনের সামনে রেখে রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রার্থী মনোনয়ন এবং প্রাথমিকভাবে মনোনীত প্রার্থী বদলের তোড়জোড় কিন্তু চলছে। ইতিমধ্যে আমরা দেখেছি যে একই সঙ্গে জোট গঠন ও পুনর্বিন্যাসের প্রক্রিয়াও এগোচ্ছে। কে কোন দলের প্রতীকে নির্বাচন করবে তা আরও স্পষ্ট হবে আজ মনোনয়ন জমা দেওয়ার শেষে। কারণ নির্বাচন কমিশনার ঘোষিত তফসিল অনুযায়ী কিন্তু আজকেই শেষ দিন আগ্রহী প্রার্থীদের রিটার্নিং বা সহকারী রিটার্নিং কর্মকর্তার নিকট মনোনয়নপত্র জমা দিতে হবে। আমি আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে গত 11 ডিসেম্বর তফসিল ঘোষণার পর থেকে গতকাল পর্যন্ত মোট 2780 জন প্রার্থী পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তবে এখনও পর্যন্ত মাত্র 31 জন প্রার্থী এ পর্যন্ত তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। আজ শেষ দিনে এই সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়বে বলে কিন্তু ধারণা করা হচ্ছে। তবে আমরা জানতে পেরেছি যে তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমার সময় বাড়ানোর বিষয়ে এখনও পর্যন্ত কোনো নতুন সিদ্ধান্ত নেওয়া হয়নি। নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে এখনও পর্যন্ত মূল যে সময়সূচি সেটি বহাল রয়েছে। তবে যদি দেশের সকল রাজনৈতিক দল সম্মিলিতভাবে সময় বাড়ানোর অনুরোধ করে তবেই কমিশন বিষয়টি বিবেচনা করতে পারে। তবে রাজনৈতিক দলগুলো যদি দ্রুত সময়ের মধ্যে আসন বিন্যাস কার্যক্রম শেষ করতে পারে তাহলে আজ রিটার্নিং কর্মকর্তার কার্যালয়গুলো ব্যাপক ব্যস্ত সময় পার করবেন। তবে আমরা সকাল থেকে দেখেছি যে এখনও পর্যন্ত শুধুমাত্র রিটার্নিং কর্মকর্তা বা বিভাগীয় কমিশনের অফিসারদেরকেই কিন্তু আমরা এখানে উপস্থিত হতে দেখেছি। এখনও পর্যন্ত কোনো প্রার্থীকে তাদের মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য এখনও পর্যন্ত কাউকে উপস্থিত হতে দেখিনি। মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য যদি কোনো প্রার্থী এখানে এসে মনোনয়ন জমা দেয়, আমরা আপনার মাধ্যমে সেই বিষয়টি নিশ্চিত করব। এই ছিল এখানকার সর্বশেষ আপডেট। ধন্যবাদ আপনাকে। দর্শক, রাজধানীর সেগুনবাগিচা থেকে যুক্ত ছিলেন সহকর্মী মাহিদুর রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামাত সহ সমমনা 8 দলীয় জোটের সঙ্গে আসন সমঝোতায় যুক্ত হয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি। গতকাল ব্রিফিংয়ে এনসিপি জানায়, ওসমান হাদিকে হত্যার পর দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পাল্টে গেছে, তাই জামাতের সাথে নির্বাচনী জোট করেছে তারা।
অবশেষে জামায়াত সহ সমমনা ৮ দলীয় জোটের সঙ্গে আসন সমঝোতায় যুক্ত হয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি। রবিবার সন্ধ্যায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। পরে বাংলা মোটরে দলের অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, সমঝোতার জন্যই এই বৃহৎ ঐক্যে যুক্ত হওয়া। দুটি দল আমাদের সাথে সম্পৃক্ত হয়েছে, এলডিপি এবং এনসিপি। একটু আগে আমাদের সাথে তাদের বৈঠকটা সমাপ্ত হয়েছে। এই নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য, প্রতিযোগিতা পূর্ণ করার জন্য এবং যাতে আধিপত্যবাদী কোনো শক্তি আমাদের এই গণঅভ্যুত্থান পরবর্তী অগ্রযাত্রাকে ঠেকাতে না পারে, সেজন্য আমাদের বৃহত্তর ঐক্য প্রয়োজন। সেই তাগিদ থেকেই আমরা জামাতে ইসলামী এবং তাদের যে সমমনা ৮ দল রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি এবং তাদের যে নির্বাচনী সমঝোতা, জাতীয় নাগরিক পার্টি এনসিপি সেই নির্বাচনী সমঝোতায় সম্মত হয়েছে। জামায়াত আমির বলেন, জোটের 10টি দল নিজেদের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে 300 আসনে প্রার্থী নির্ধারণ করেছে। এনসিপির আহ্বায়ক জানান, আগামীকাল সমঝোতায় থাকা প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। আমাদের একটি মজবুত নির্বাচনী সমঝোতা, সারা বাংলাদেশের 300 আসনে আমরা বসে নিজেদের মধ্যে আলাপ আলোচনার মধ্য দিয়ে বিভিন্ন আসন আমাদের মধ্যে আমরা নির্ধারণ করেছি। আমরা আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য, সেই লক্ষ্য উদ্দেশ্যে যারা ঐক্যমত এবং যারা নির্বাচনে জয়লাভের সম্ভাবনা বেশি থাকবে, মাঠে কাজ করেছে এতদিন, প্রার্থী হিসেবে জনগণের কাছে তারা নিজেদেরকে গ্রহণযোগ্য হিসেবে পরিচিতি লাভ করাতে পেরেছে, আমরা তাদের মধ্যে থেকে আমাদের যারা সর্বোচ্চ, যারা ভালো, তাদেরকে আমরা প্রার্থিতা দিব। যারা দলের সিদ্ধান্তের বিপরীতে অবস্থান নিয়েছেন তাদের সাথে আলোচনার পর ঐক্যমতে পৌঁছাবেন বলে আশা ব্যক্ত করেন নাহিদ ইসলাম। তিনি জানান, নতুন জোটে যাওয়ার কারণে আগের গণতান্ত্রিক সংস্কার জোট আর থাকছে না। আমাদের লক্ষ্য মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। সারা দেশে শীতের তীব্রতা বেড়েছে, হিমেল হাওয়ার সঙ্গে রয়েছে ঘন কুয়াশা। এই অবস্থা থাকবে আরও 3 থেকে 4 দিন, এমনটি জানিয়েছে আবহাওয়া অফিস। দর্শক, আমরা দেশের কয়েকটি জেলা থেকে আপনাদেরকে শীতের খবর জানানোর চেষ্টা করছি। শুরুতেই আমরা যাচ্ছি পঞ্চগড়ে, সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী গোফরান বিপ্লব। শীতের তীব্রতা জনজীবনে কেমন প্রভাব ফেলেছে এবং আরেকটি বিষয় জানাবেন, এই যে অতিরিক্ত শীতের কারণে রোগ ব্যাধির প্রকোপ কি দেখা যাচ্ছে? জি, নুরজাহান, শীতপ্রবণ এলাকা হিসেবে পরিচিত সর্ব উত্তরের জেলা পঞ্চগড়। এই পঞ্চগড়ে কিন্তু আসলে 2 দিন ধরে দেখা মিলছে না সূর্যের। এখন পর্যন্ত কিন্তু আমরা সূর্যের দেখা পাইনি, আর রোদ তো দেখাই যাচ্ছে না। আর ঘন কুয়াশা লেগে আছে। এখন অবশ্য ঘন কুয়াশার পরিমাণটা কম থাকলেও কিন্তু যে হালকা কুয়াশা সেটা কিন্তু বিরাজমান করতেছে এবং প্রবাহিত হচ্ছে ঠান্ডা বাতাস। আমি কথা বলেছি তেঁতুলিয়া আবহাওয়া অফিসের সাথে, তিনি আমাকে যেমনটি জানিয়েছেন, আজ সকাল 9টায় সর্বনিম্ন তাপমাত্রা 12.0 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে এবং দিনের যে সর্বোচ্চ তাপমাত্রা 16.7 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে এবং বাতাসের আর্দ্রতা রেকর্ড করা হয়েছে 94% এবং বাতাসের গতিবেগ প্রতি ঘন্টায় রেকর্ড করা হয়েছে 10 হতে 12 কিলোমিটার। গতকাল এই তাপমাত্রা ছিল 13.3 ডিগ্রি সেলসিয়াস এবং দিনের যে সর্বোচ্চ তাপমাত্রা 17.7 ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল 95% এবং বাতাসের গতিবেগ প্রতি ঘন্টায় ছিল 10 হতে 12 কিলোমিটার। তারা আমাকে যেমনটি জানিয়েছেন যে আসলে জানুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত কিন্তু এইরকম আবহাওয়ায় বিরাজমান করবেন। আর আপনি যেমনটি জানিয়েছিলেন, আসলে জনজীবনের প্রভাব, আসলে জনজীবনের এখানে কষ্টের সীমা নেই। বিশেষ করে যারা খেটে খাওয়া মানুষ আছে, দিন মজুর আছে, ডে লেবার আছে, তাদের আসলে কষ্টের শেষ নেই। কারণ তাদের কাজের সকাল সকাল তারা অনেকেই কাজে যোগ দিতে পারছেন না ঠান্ডার কারণে। আর রোগ ব্যাধির কথা যেমনটি বলেছেন, আসলে আমি খবর নিয়েছি পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আরএমও ডাক্তার মনোয়ার হোসেন, তিনি শিশু বিশেষজ্ঞ ডাক্তার মনোয়ার হোসেন, তিনি আমাকে যেমনটি জানিয়েছেন, প্রতিদিন হাসপাতালে 250 হতে 300 রোগী হাসপাতালে আসছে। বিশেষ করে শিশু এবং বয়স্করা শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছেন। যারা বেশি আক্রান্ত হচ্ছেন তাদেরকে হাসপাতালে ভর্তি করে নিয়মিত চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে এবং যারা কম আক্রান্ত হচ্ছেন তাদেরকে আসলে আউটডোর থেকে চিকিৎসা প্রদান করে বাড়িতে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। রেহনুমা।
বিপ্লব, ধন্যবাদ আপনাকে। দর্শক, এবার আমরা যাচ্ছি পটুয়াখালীতে। পটুয়াখালী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মোহাম্মদ ইমরান। ইমরান, আমরা জেনেছি শীতে নাকাল উত্তরের জনজীবন, তো পটুয়াখালীর অবস্থা সম্পর্কে আমাদের জানান। নুজহার, দেখুন, পটুয়াখালীর আকাশ কিন্তু গত 2 দিন ধরে ঘন মেঘাচ্ছন্ন রয়েছে। সেই সঙ্গে ঘন কুয়াশার ঘেরাটোপে কিন্তু চারপাশ ঢাকা রয়েছে। গত 2 দিনেও কিন্তু এই উপকূলের মানুষ সূর্যের দেখা পায়নি। এছাড়া গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত এবং আজ সকাল থেকে এখন পর্যন্ত কিন্তু উপকূলীয় এলাকায় কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টির মতো কুয়াশা ধরছে। এই কুয়াশার কারণে কিন্তু রাস্তাঘাট একেবারে ভিজে গেছে, যার কারণে এই ঘন কুয়াশা এবং এই গুড়ি গুড়ি বৃষ্টির মতো কুয়াশার কারণে কিন্তু সবচেয়ে বেশি বেকায়দায় পড়েছেন বাস চালক থেকে শুরু করে পরিবহন চালকরা এবং নৌ রুটের যে সকল যানবাহন রয়েছে এ সকল যানবাহন চালকরা কিন্তু অনেকটা বিপাকে পড়েছেন। এছাড়া এখানকার আবহাওয়া অফিসের সঙ্গে আমরা কথা বলেছি। গতকালের তুলনায় আজ তাপমাত্রা কিছুটা বাড়লেও গতকাল কিন্তু এই উপকূলে জেলার কলাপাড়ায় কিন্তু তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 11.8 ডিগ্রি সেলসিয়াস। আজ কিন্তু তাপমাত্রা কিছুটা বেড়েছে, আজ কিন্তু তাপমাত্রা 14 ডিগ্রি সেলসিয়াস রয়েছে। কিন্তু তারপরও আসলে এখানে ঘন কুয়াশা এবং সূর্যের দেখা না মেলায় এবং হিম বাতাসের কারণে শীত কিন্তু অনেকটা বেশি অনুভূত হচ্ছে। আমরা দেখেছি অনেক মানুষ কিন্তু শীতের কারণে বেকায়দায় পড়েছেন। তৃণমূল মানুষেরা কিন্তু অনেকটা চরম ভোগান্তিতে রয়েছেন এবং এখানকার যে সকল শ্রমজীবী মানুষ রয়েছে তারাও কিন্তু অনেকটা ভোগান্তিতে পড়েছেন। আমরা এখানকার আবহাওয়া অফিসের সঙ্গে কথা বলেছি, তারা যেটা জানিয়েছেন যে জানুয়ারি মাস জুড়ে কিন্তু শীতের তীব্রতা অপরিবর্তিত থাকবে এবং এই শীতের তীব্রতা আরো বাড়তে পারে এবং ঘন কুয়াশা আরো বাড়তে পারে, সেটা কিন্তু জানিয়েছেন। আমরা বিভিন্ন হাসপাতালে খবর নিয়ে জানতে পেরেছি পটুয়াখালী জেলার কিন্তু বিভিন্ন হাসপাতালে আমরা দেখেছি যে শীতজনিত অনেক রোগীর সংখ্যা কিন্তু আসলে এই পটুয়াখালীতে বেড়েছে। বিশেষ করে এই যে সকল আক্রান্ত রোগী রয়েছে তার মধ্যে শিশু এবং বৃদ্ধ রোগীর সংখ্যা আসলে বেশি রয়েছে। তো নুজহাত, আসলে পটুয়াখালী থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। আপনাদের দুজনকেই ধন্যবাদ। সর্বশেষ পটুয়াখালী থেকে শীতের পরিস্থিতি নিয়ে যুক্ত ছিলেন সহকর্মী মোহাম্মদ ইমরান। পর্যটকের ঢল নেমেছে বান্দরবানে। হোটেল, মোটেল, রিসোর্টগুলোতে নেই তিল ধারণের জায়গা। বগালেক, কিওক্রাডং, তমাতুঙ্গি ও রেমাক্রি পর্যটন কেন্দ্রে গত মাস থেকেই পর্যটকের ভিড় বাড়তে থাকে। নৈসর্গিক প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বান্দরবান যেতে ভ্রমণ পিপাসুরা বছর ধরে অপেক্ষা করেন শীত মৌসুমের জন্য। অন্যান্য বছরের মতো এবারও পরিবার পরিজন, বন্ধু বান্ধবরা দলবল নিয়ে জড়ো হচ্ছেন বান্দরবানের বিভিন্ন পর্যটন কেন্দ্রে। কিওক্রাডাঙে আমরা একটা স্টে করে আবার আজকে ব্যাক করছি। তো আল্লাহর রহমতে বগালেকে খুব ভালো লেগেছে। আর কিওক্রাডাঙে থেকে ফেরার সময়, দার্জিলিং পাড়া হয়ে ফেরার সময় আমাদের যে এখান থেকে এই যে ভিউটা মেঘের নিচে লেক, এটা আমাদের খুব ভালো লেগেছে। পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে পর্যটকরা ভিড় করছেন কিওক্রাডং, চিম্বুক, নীলগিরি ও নীলাচলে। আমরা আজকে অনেকগুলো জায়গা ঘুরে এসেছি বান্দরবনে, জায়গাগুলো খুবই সুন্দর ছিল। বাট এবার আমি আসতে পেরেছি, আর এখানে আমি বগালেকটা দেখলাম, তারপরে কিওক্রাডংটা দেখলাম। আসার পথে যে প্রতিটা স্পটেই মানে যে সৌন্দর্য, আলহামদুলিল্লাহ। পর্যটকদের ভিড় বাড়ায় খুশি পর্যটন ব্যবসায়ীরা। আমাদের জন্য অনেক লোকসান ছিল 3 বছর ধরে, তবে আমরা আস্তে আস্তে ধীর গতিতে উঠতে পেরে। পর্যটকদের ভ্রমণ নিরাপদ ও আনন্দদায়ক করতে সব ধরনের নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করেছে ট্যুরিস্ট পুলিশ। ট্যুরিস্ট পুলিশ বান্দরবান রিজনের পক্ষ থেকে আমাদের বিভিন্ন পর্যটন স্পটগুলোতে আমাদের টহল ডিউটি অব্যাহত থাকবে। কোনো পর্যটক যদি হয়রানির শিকার হন তাহলে আমরা আমাদের টহল ডিউটি অথবা জেলা প্রশাসন অথবা জেলা পুলিশের মাধ্যমে আমরা আমাদের আইনগত ব্যবস্থা গ্রহণ করে থাকি। বান্দরবান জেলায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে 30,000-এর বেশি মানুষ পর্যটন শিল্পের সাথে জড়িত। কামরুন নাহার, দীপ্ত, বার্তা কক্ষ। এবারে জানিয়ে দিচ্ছি খেলার খবর। 1.5 বছর পর আজ মাঠে গড়াচ্ছে নারী ফুটবল লীগ। রাজধানীর কমলাপুর স্টেডিয়ামে বেলা 3:30টায় প্রথম ম্যাচে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের প্রতিপক্ষ বাংলাদেশ সেনাবাহিনী। সন্ধ্যা 6:45টায় ফ্লাড লাইটের আলোয় গতবারের চ্যাম্পিয়ন নাসরিন স্পোর্টস একাডেমির মুখোমুখি হবে নবাগত বিকেএসপি ফুটবল ক্লাব। মাঠে নামার আগে পুলিশ মাত্র একটি অনুশীলন সেশন পেয়েছে। নবাগত রাজশাহী স্টার্স সবার আগে দল গোছালেও আজ পর্যন্ত অনুশীলনে নামতে পারেননি ঋতুপর্ণা চাকমা, আফিদা খন্দকাররা। জাতীয় দলের খেলোয়াড়দের পাশাপাশি দেশের বিভিন্ন জেলা থেকেও খেলোয়াড়
নিয়েছে তারা। প্রথমবারের মতো লিগে 4 জন করে বিদেশি ফুটবলার নিবন্ধনের সুযোগ থাকলেও রাজশাহী ও ফরাশগঞ্জ ছাড়া আর কেউ বিদেশি ফুটবলার দলে নেয়নি। সিঙ্গেল লিগ ভিত্তিতে প্রতি দলের ম্যাচ হবে 10টি। মাত্র 1 মাসেই লিগ শেষ 30 জানুয়ারি। দর্শক, এই ছিল এখনকার মতো। পরবর্তী আয়োজন বেলা 1টায় বাণিজ্য সংবাদ দেখার আমন্ত্রণ। এছাড়া আরও তথ্যের জন্য চোখ রাখুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাই।